নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি কল্পতরু জ্যোতিষের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে কৃষ্ণমূর্তি সনাতনী জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, যিনি শাস্ত্রসম্মতভাবেই কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্যোতিষশাস্ত্র করে থাকেন। ওয়ান টাইম রেমেডির লাইফ টাইম বেনিফিটে যিনি ইতিমধ্যেই বিশ্বাসী, অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রমিস তন্ত্র রিসার্চ সেন্টারে যিনি জ্যোতিষ শিক্ষক, আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বেচারে যিনি বিশ্বাসী, তিনি আর কেউ নন, তিনি হলেন সুব্রত চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট এবং 2024 HBT থেকে জ্যোতিষ মহাগৌরবে ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন, যার প্রতিকার অনবদ্য। আজকেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী। তো চলুন এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি সুব্রত চক্রবর্তীকে। দাদা, অনেক অনেক স্বাগত। নমস্কার, গ্লোব টিভি সকল দর্শকদেরকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পিছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তারা অত্যন্ত কষ্টের সাহায্যে কিন্তু আপনাদের বাড়িতে বা মোবাইলে আপনারা কিন্তু অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন। সেই সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনা রয়েছে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা, তাই তো? আর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে দাদা প্রোগ্রামটা করছেন সেটা কিন্তু অনুরোধের প্রোগ্রাম, আর যারাই অনুরোধটা করেছেন দাদাকে প্রোগ্রাম করতে তারা হলেন তুহিন সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, দেবব্রত বিশ্বাস রানাঘাট থেকে, অমিত বর্মন কোচবিহার থেকে, রাজীব দত্ত কলকাতা থেকে এবং মলয় প্রামাণিক কিন্তু হাওড়া থেকে। যারা এই অনুষ্ঠানের জন্য দাদাকে অনুরোধ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আজকের এই পর্ব। দাদা, আজকে যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে কর্মে সফলতা আসছে না, কেন আসছে না, কিংবা এসেও হয়তো ঠিক সময় ঠিক জায়গায় তারা সফলতা পাচ্ছে না, কেন পাচ্ছে না, যদি এটা একটু নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা করেন। একদম। তো এই যে যারা রিকোয়েস্ট করেছিলেন দিদি, তাদের নামগুলো ঘোষণা করলো। আমি একটু বলে রাখি, আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো কিছু বিষয় জানতে চাইছেন, তো সেই বিষয়গুলো আমাকে যদি সরাসরি হোয়াটসঅ্যাপ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং মেল আইডিও রয়েছে, সেটা অনুষ্ঠানের শেষে বলে দেবে দিদি। আপনারা সেখানে হোয়াটসঅ্যাপ এবং মেল করে আপনারা কোন বিষয় জানতে চাইছেন সেই বিষয়টাকে আমি কিন্তু গুরুত্ব সহকারে আপনাদের বিষয়টাকে নিয়ে আলোচনা করবে এবং আপনাদের নামটা আমি কিন্তু মিডিয়াতে ঘোষণাও করব। তো আজকে যারা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে, যে কর্মজীবনে প্রতিষ্ঠা আসছে না এবং এখান থেকে আমরা কিভাবে সফলতা পেতে পারি, অর্থাৎ এর সূত্রটা কি, মানে আমরা কর্মজীবনে সফলতা পাচ্ছি না। এদের মধ্যে যারা জানতে চেয়েছিলেন প্রত্যেকের বয়স কিন্তু একদম অল্প বয়সী, বেশিরভাগই কিন্তু একদম ইয়ং ছেলেমেয়ে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের কর্মজীবন নিয়ে পশ্চিমবঙ্গে কি চলছে না চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই বিষয় নিয়ে আমি আসছি না, যেহেতু অন মিডিয়াতে আমরা আলোচনা করি না এইসব বিষয় নিয়ে। তো আমার সাবজেক্টটা যেহেতু জ্যোতিষশাস্ত্র, তো সবাই কর্মজীবনে প্রতিষ্ঠা পাক, কর্মজীবনে সবাই উন্নতি করুক, সেটা আমরা সবসময়তেই চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে কর্মজীবনে প্রতিষ্ঠা আসছে না, বা অনেকে বলছেন যে কর্মজীবনে আমি একদম দোরগোড়ায় পৌঁছে গেছিলাম ভালো জায়গায় দাদা, সেখান থেকে কিন্তু আমি আমার কর্মজীবনটাকে আমি সঠিক মতো করে করতে পারলাম না। আবার অনেকে বলছেন আমার একটা বয়স বৃদ্ধি হয়ে যাচ্ছে, বাড়ি থেকে একটা প্রেশার আসছে, এবার দাদা যে কিছু একটা তো করতে হবে, আমি তো কিছু করতে পারছি না এখনও পর্যন্ত, করে উঠতেই পারলাম না। আবার অনেকের প্রশ্ন, দাদা এমন কিছু একটা ম্যাজিক সূত্র বলুন, কারণ আমরা না অনেক জ্যোতিষীর কাছে গেছি। এই যে এরা প্রত্যেকেই কিন্তু জ্যোতিষী দেখায়নি যে তা নয়, এরা যতটা অভিজ্ঞ, কারণ এদের প্রত্যেকের চার্ট আমার কাছে রয়েছে। আমি বারবার বলছি, আপনারা যখন কোনো কিছু বিষয় জানতে চাইবেন, আমার কাছে কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপ থাকে, আমি চেষ্টা করি যে সেই বিষয়গুলোকে একটা এপিসোড করার, কোন কোন বিষয় মানুষ জানতে চাইছেন। তো অনেকের কিন্তু রিকোয়েস্ট অলরেডি আমার মোবাইলে এসে গেছে, অনেকে করছেন, তো আমি সেগুলোকে একটু সাজিয়ে নিই, আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করি। অনেকে যেমন হোয়াটসঅ্যাপ করে বলছেন দাদা এই বিষয় নিয়ে আলোচনা কেন হচ্ছে, নিশ্চয়ই হবে। আমি অ্যাকচুয়ালি তো প্রায় 14-15 দিন উত্তরবঙ্গেই থাকি, তো সেই জন্য লাইভ করা হয় না, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। শেষ সপ্তাহ প্রথম সপ্তাহের দিকেই যা লাইভ হয়, তো সেই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু আমি সাজিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে একটা এপিসোড করবো। দাদা আমরা আলোচনায় আসবো, আমি আগে জাস্ট সূত্রটা আগে দিয়ে দিই, তারপর আমি যিনি আছেন একটু সঙ্গে থাকুন। একদম সঙ্গে। আচ্ছা, তো এই যে কর্মজীবনে প্রতিষ্ঠা আসছে না,
এই প্রতিষ্ঠা না আসার পেছনে কারণটা কি? প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব, আপনি আপনার নবাংশ চার্টটাকে যদি একটু ভালো করে খেয়াল করেন, যেটাকে আমাদের এনসি বলা হয় বা নবাংশ চার্ট, এই নবাংশ চার্টের ক্ষেত্রে কারো জন্ম ছকে যদি নবাংশ চার্টের সঙ্গে রবি, বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ লগ্নপতির সঙ্গে হয়ে থাকে, সেই জাতক জাতিকা কিন্তু কর্মজীবনে খুব ভালো প্রতিষ্ঠা পেয়ে থাকে। এবার এই বিষয়টাকে যদি আমি একটু ভেঙে বলি, তাহলে আমি দুটো জায়গাকে আলোচনা করব। প্রথম হচ্ছে D1 চার্ট, তারপর আমি নবাংশ চার্টে যাচ্ছি। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু ফোনটা রয়েছে। এসেছে, আচ্ছা ফোনটা নিয়ে নিই, ঠিক আছে চলো। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলো। বলছেন? আমি পিয়ালি দাস বলছি, হ্যাঁ, কোথা থেকে বলছেন? দত্তপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি তোমার ভাইয়ের সম্পর্কে তাদের কাছে জানতে চাই। ভাইয়ের নামটা বলবেন ভাইয়ের একটু? নামটা বলুন। ভাইয়ের নাম সঞ্জয়। সঞ্জয়। সঞ্জয়, একটু স্যার নেমটা বলবেন। হ্যাঁ, দাস। সঞ্জয় দাস। জন্ম সময়? 28শে ফেব্রুয়ারি 1997 সাল। 1997, 28শে ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ। জন্ম সময়টা একটু বলবেন সঞ্জয়ের। সময়টা হচ্ছে সকাল 10:30 সকাল 10:30। জন্মস্থান? কলকাতা। কলকাতার। কলকাতার জন্মস্থান কোথায়? কলকাতা। হসপিটাল, নার্সিং হোম? না, হসপিটালে। হসপিটালে। বলুন কি জানবেন? ওর একটু চাকরি মানে career একটাই প্রশ্ন করবেন। জানতে চাই। কেরিয়ারটা তো অনেক ভাস্ট হয় ম্যাডাম, একটাই প্রশ্ন করুন। মানে চাকরিটা নিয়ে জানতে চাই। চাকরি নিয়ে জানতে চাইছেন। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, সুব্রতদার অনুষ্ঠানগুলো দেখি, উনি যেভাবে বুঝিয়ে বলেন সেগুলো বোঝার চেষ্টা করি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সঙ্গে থাকুন। আচ্ছা, ভাইয়ের জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ দাদা, শুক্রবার। লগ্ন হচ্ছে বৃষলগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, জানা ছিল? না, জানা ছিল না। আচ্ছা, বৃষলগ্ন, তুলা রাশি, ও নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, অর্থাৎ রাহু নক্ষত্রে জন্ম হয়েছিল। ওর চরণ হচ্ছে চতুর্থ চরণ, তিথি হচ্ছে ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ ধ্রুব যোগে জন্ম হয়েছিল, এবং ভাইয়ের গণ হচ্ছে দেবগণ। আপনার ভাই তো, তাই তো? হ্যাঁ দাদা। ওকে, দেখুন কর্মজীবনে যেটা বলার, যে ওর জন্মছক অনুযায়ী মঙ্গলটা যথেষ্ট ভালো রয়েছে, কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠা পাবে না যে তা নয়, ওর সুযোগ সুবিধা কিন্তু খুব ভালো রয়েছে। বিশেষ করে আমি একটু বলে দিই, ওর জন্মছকে যদি আপনি দেখেন, জন্মছকটাকে যদি একটু খেয়াল করেন, ঠিক লগ্ন থেকে একাদশ স্থানে শনি এবং কেতুর সংযোগ রয়েছে মীন রাশিতে, ঠিক আছে? আর ঠিক দশমভাবে রবি, বুধ, শুক্র অবস্থান করছে। এবং এই যে রবি এবং বুধ বসে রয়েছেন সেটা খুব ভালো, কিন্তু যেহেতু রবি শুক্র একত্রীকরণ, সেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় ধননাশ যোগ বা দারিদ্র যোগ বলা হয়ে থাকে। এই সংযোগটা ভাইয়ের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একটা বাধা নিয়ে আসবে, এটা ন্যাটাল চার্ট অনুযায়ী ভাবে। এবার এই দারিদ্র যোগটা কি প্রযোজ্য হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে যেমন ভয় পায় যে দাদা আমার ক্ষেত্রেই ধননাশ যোগ বা দারিদ্র যোগ হয়ে রয়েছে, সেটা দশমভাবে হতে পারে, কারো চতুর্থভাবে হতে পারে। কিন্তু এই দারিদ্র যোগটা কেন প্রভাব খাটবে না, তার প্রধান কারণ হচ্ছে আপনার ভাইয়ের যদি সম্পূর্ণ চক্রমটাকে দেখি, সেই সম্পূর্ণ চক্রমে নবম ভাবটা কিন্তু যথেষ্ট ভালো, একাদশ ভাবটা যথেষ্ট ভালো। তার মানে দারিদ্র যোগের প্রভাব ভাইয়ের ক্ষেত্রে কিন্তু নেই। কিন্তু ভাই যখন কেরিয়ারের জায়গায় আসবে না, প্রথম যে প্রবলেমটা তৈরি করবে, যেহেতু মীন রাশিতে শনি এবং কেতু একত্রীকরণ হয়ে রয়েছে, তার মানে ওর ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবটা কিন্তু একটু ড্যামেজ করে দিল লগ্নগতভাবে। এই জায়গাটার জন্য ওর প্রথম জীবনে, কর্মজীবনে যখন চেষ্টা করবে, সেই জায়গায় কিন্তু প্রবল বাধা বিপত্তি আসবে, কিন্তু সেটাতে ঘাবড়াতে বারণ করবেন। তার পরবর্তী ক্ষেত্রে 5-6 মাস যখন চেষ্টা করছে, তার পরবর্তী ক্ষেত্রে যে কর্মজীবনটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে? আর বলুন। একদম। হ্যাঁ, বলছি দাদা, ইদানিংকাল শরীরটা ভালো থাকে না, অত্যাধিক রাগ জেদটা বেশি। বেশ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু একটা করে প্রশ্ন, তাও আমি আপনাকে বলে দিচ্ছি। ওর ক্ষেত্রে যেটা মেইন সমস্যা হবে, পেটজনিত সমস্যা, অর্থাৎ লিভার বা গ্যাস, এই ধরনের সমস্যায় একটু বেশি ভুগবে। ফার্স্ট, ঠান্ডা লাগার ধাতটা বেশি থাকবে, এবং ওর ক্ষেত্রে এই যে মাথা গরম বা জেত্রা হয়ে যাচ্ছে, কারণ ওর বুধের একটু সমস্যা রয়েছে। ও কিন্তু যথেষ্ট ঠান্ডা প্রকৃতির ছেলে, কিন্তু যখন রেগে যায় প্রচণ্ড পরিমাণে হট টেম্পার হয়ে যাবে। এমনি ঠান্ডা ছেলে, কিন্তু যখন রেগে যাবে প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, ঠিক আছে, এটা কন্ট্রোল হয়ে যাবে। ওর মধ্যে কিন্তু একটা যেটা ভয় ভীতি কাজ করছে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার বিষয় নিয়ে। তো আপনার ভাইকে অবশ্যই কিন্তু আপনি বলবেন, এই যে মীন রাশিতে শনি এবং কেতুর অবস্থান করছে, সেই জায়গাটার একটা প্রতিকার প্রতিবিধান যদি রাখতে পারেন, আপনার ভাইয়ের যে প্রথম জীবনে কর্মের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকবে,
সেই জায়গাটা কিন্তু উতরে যেতে পারবে, এবং এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করলে ওর হেলথের সমস্যা বা রাগটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, অনেক ভালো ডিটেলসের জন্য আপনি পরে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আমি একটু আলোচনায় চলে আসি। এই যে কর্মজীবনে প্রতিষ্ঠা আসছে না, তার জন্য প্রথম বিষয় হচ্ছে এই লগ্নকেন্দ্রিকগতভাবে যদি রবি, বৃহস্পতি এবং চন্দ্রের সংযোগ কারো জন্মছকে বা D1 চার্টে খুব ভালো হয়ে থাকে, বা যদি আপনি দেখেন আপনার লগ্ন থেকে পঞ্চমে কি বসে রয়েছে, আবার পঞ্চমের পঞ্চম হচ্ছে আপনার নবম ভাব, আবার নবমের পঞ্চম হচ্ছে লগ্নপতি, তাহলে লগ্ন, পঞ্চম এবং নবম, যেটাকে জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে ত্রিকোণ ভাব, এই ত্রিকোণ ভাবের ক্ষেত্রে যদি রবি, বৃহস্পতি এবং চন্দ্রের সংযুক্তিকরণ খুব ভালো হয়ে থাকে নাক্ষত্রিকগতভাবে, এবং সেই তিনটি গ্রহ যদি নৈসর্গিক অশুভ নক্ষত্র প্রাপ্ত না হয়, তাহলে বুঝবেন আপনার জাতক জাতিকা বা যারা আজকে প্রশ্ন করেছো তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন যথেষ্ট ভালো হবে। এর উল্টোটা হতে পারে যদি দেখতে পাওয়া যায় ঠিক রবি, বৃহস্পতি, চন্দ্র এই পঞ্চমপতি বা পঞ্চমের পঞ্চম নবমপতি বা নবমের পঞ্চম লগ্নপতি কিছুভাবে ড্যামেজ হয়ে রয়েছে, তাহলে কিন্তু তার কর্মজীবনে প্রচণ্ড অসফলতা আসবে এবং তারা শেষ মুহূর্তে গিয়েও কিন্তু সেখান থেকে ফিরে আসবে। একটা কথা আছে, তীরে গিয়ে তরি ডুবে যাওয়া, তো ঠিক সেরকমই আপনি ঠিক চাকরির একদম দোরগোড়ায় পৌঁছে যাবেন, 99% গিয়েও সেখানে কিন্তু আপনি ফিরে আসবেন। সেই যে হতাশাটা, সেটা মারাত্মক, কারণ আপনার লগ্নকেন্দ্রিকভাবে এই যে ত্রিকোণপতি, যেটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে সহকারে বিচার করি, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম, সেখানে যদি রবি, বৃহস্পতি, চন্দ্রের সংযোগ কিছুভাবে অশুভ নক্ষত্র দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার কিন্তু কর্মজীবনে প্রবল বাধা আসে। এর থেকে বাঁচার উপায় কি সেটা নিয়ে আলোচনায় আসবো। এবং আরেকটা সূত্র বলে দিই, কারো নবাংশ চার্টে যদি বৃহস্পতি বর্গোত্তম অবস্থায় থাকে সে কিন্তু কর্মজীবনে খুব ভালো হয়, আবার কারো জন্মছকে নবাংশ চার্টে যদি বৃহস্পতি বর্গোত্তম না হয়ে সেই বৃহস্পতি ষষ্ঠাধিপতি বা কিছুভাবে অষ্টমপতি বা দ্বাদশপতির সংযুক্তিকরণ হয়, বা বৃহস্পতি কেতু রাহু যুক্ত হয়ে থাকে, বা বৃহস্পতি শুক্রযুক্ত হয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু একই সমস্যা হবে, কর্মজীবনের ঠিক কাছে গিয়ে এই প্রবলেমটা তৈরি হবে। এখান থেকে বাঁচারও কিন্তু রাস্তা রয়েছে, সেটা বলে দেবো। কোন বন্ধু এসেছে? হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে নমস্কার। বলছেন? আমি কোন্নগর থেকে সুভাষ বলছি। কোন নগর নমস্কার। থেকে? একটু জোরে কথা বলবেন আর টিভির ভলিউমটা মিউট করে দেবেন। টিভি ভলিউম মিউট করা আছে। আচ্ছা, বলুন, নাম বলুন, কে বলছেন? সৌরভ দাস। সৌরভ দাস, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্মসাল? 1995 20 মার্চ। 1995 20 মার্চ। বেলা 1:10। বেলা 1:10। দিশা মাতৃসদন। মাতৃসদনে। দাদার প্রোগ্রাম দেখা হয়? দেখা হয়। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে। না, পুরো ভালো লাগে। একদম। অনেকদিন পর লাইন দিলাম। ও, কি জানতে চান বলুন? অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার সম্বন্ধে জবের একটু জব প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা, তোমার জন্ম এটা ছিল, সালটা ছিল 1995, তাই তো? 95। হ্যাঁ। আচ্ছা, 20 মার্চ 1995, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে তুলা, জানা ছিল? হ্যাঁ। আচ্ছা, সোমবার ছিল? আচ্ছা, সোমবার ছিল কি? হ্যাঁ, সোমবার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, দাদা বলছে, আচ্ছা, আপনি শুনুন। লগ্ন হচ্ছে কর্কট, রাশি হচ্ছে তুলা, নক্ষত্র হচ্ছে সাথী, তিথি হচ্ছে চতুর্থ কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, হর্ষণ যোগ, এবং আপনার গণ হচ্ছে দেবগণ। দাদা, আপনার তো কর্মজীবনে অনেক ক্ষেত্রে বাধা আসছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনার সৌরভ? কর্মজীবন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কর্মজীবনে কিন্তু অনেক জায়গাতেই বাধা আসছে, কর্মজীবনে সঠিকভাবে প্রতিষ্ঠা লাভ কিন্তু করতে পাচ্ছেন না। আমি ঠিক বলছি? একদম। এইটা কেন হচ্ছে? প্রথম দেখো, তোমার ক্ষেত্রে যদি জন্মছকটাকে তুমি একটু ভালো করে দেখো, তোমার মঙ্গলটা কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে বক্রী হয়ে নিচস্থ হয়ে রয়েছে, তুমি জানো সেটা? না, সেটা না। একদম। এই নিচস্থ মঙ্গলটা তোমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ চক্রমে, এই যে আমি একটু আগে আলোচনা করছিলাম, এই যে ত্রিকোণ স্থান, এই ত্রিকোণ স্থানে তোমার ক্ষেত্রে কিন্তু রবি বৃহস্পতি রয়েছে, কিন্তু অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়েছে। তুমি একটু শেয়ার করবে, তুমি ছোটোখাটো কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত, কিন্তু সেই কর্মজীবনে খুব একটা স্যাটিসফাইড নয়, এবং কর্মজীবনে বারবার তুমি চেষ্টা করছো, সেই চেষ্টায় কিন্তু বাধা আসছে প্রবল। একদম। এই জায়গাটা, এই যে আমি একটু আগে বলছিলাম, তোমার নবাংশ চার্টে যে বৃহস্পতির বর্গোত্তম যদি থাকে সেই জাতক জাতিকা, তার মানে খুব ভালো রেজাল্ট বা ভালো কর্মজীবনে প্রতিষ্ঠা পায়।
তোমার রেজাল্টও মধ্যম প্রকৃতির এবং তুমি কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য চূড়ান্ত লেভেলের খেটেছো, কিন্তু আলটিমেটলি নিট ফলটা জিরো। একদম। এই বৃহস্পতি যেহেতু শুক্র, এই যে বৃহস্পতি যখন শুক্র দ্বারা আক্রান্ত হয়, এটাকে জ্যোতিষের ভাষায় বলা হয়েছিল গুরু সৌরী যোগ। এই গুরু সৌরী যোগ নবাংশ চার্টে বর্গোত্তম অবস্থাকে কিন্তু নিচস্থ করেছে। এই অবস্থাটার জন্য তোমার কর্মজীবনে কিন্তু স্থায়িত্ব বা প্রতিষ্ঠা আসছে না ভাই। এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আর অবশ্যই কিন্তু ন্যাটাল চার্ট যদি দেখো, মঙ্গলটা নিচস্থ হয়ে রয়েছে, সেই জায়গাটার প্রতিকার করতে হবে। তুমি কিন্তু যথেষ্ট ভালো ছেলে, তুমি চেষ্টা করতে খুব ভালোবাসো এবং তুমি প্রচন্ড স্পষ্ট বক্তা। এবং সবার সঙ্গে খুব কথাবার্তা বলো স্পষ্ট সহকারে। কিন্তু ভাই তোমার ভাগ্যের ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট খারাপ। তুমি পারলে একটু ভালো অ্যাস্ট্রোলজার কাউন্সেলিং গ্রহণ করে একটু ঠিক করিয়ে নিও। ঠিক করা নিশ্চয়ই যাবে। হ্যাঁ ভাই বল। বলুন, একটাই বলবেন। বল। বলছি ছিলাম একটা 2 বছরের একটা রিলেশন আছে, ওটাও খুব টানাটানি চলছে। দাদা তার জন্য কিন্তু অবশ্যই আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, হ্যাঁ সবার রিকোয়েস্ট অত এই করা যায় না, আমি তোমাকে শর্ট ফর্মে বলে দিচ্ছি। দেখো, নবাংশ চার্টটাকে থেকে অনেকগুলো বিচার হয়, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জীবন সঙ্গী। এই জীবন সঙ্গী যখন আমরা দেখি, সাধারণত কি হয়, আমরা লগ্ন থেকে তার অপোজিটটা দেখি, অর্থাৎ সপ্তম ভাব, এবং প্রেমজ সম্পর্ক পঞ্চম ভাব। তাহলে এই পঞ্চম নবমের এই যে কম্বিনেশন, কোথাও গিয়ে কিন্তু তোমার সেখানে কেতু ইনভলভ হয়ে রয়েছে। তুমি দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচন্ড ডিস্টার্ব চলে, অর্থাৎ দুজনের কথাবার্তার মেলবন্ধন নেই। মানে তোমাকে ঠিক তোমার পার্টনার ঠিক বুঝে উঠতে পারবে না, এবং তুমিও তোমার পার্টনারকে ঠিক বুঝে উঠতে পারবে না। আমি আর ডিটেলসে গেলাম না। এই বিষয়টা কি হয়? এই বিষয়টা কি হয় ভাই? হ্যাঁ, তো এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আর একটা বিষয় বলে দিই, তোমার কিন্তু ভবিষ্যতে লাভ ম্যারেজ করে বিবাহ হবে না, দেখাশোনা করেই বিবাহ হবে। ঠিক আছে? একদম ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখেন, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058, 9874207060 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে বিকেল 4টে থেকে 8টা, রবিবার এবং মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে গড়িয়াহাটে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার কিন্তু দুর্গাপুর এবং বর্ধমানে। এছাড়া আপনার বৃহস্পতিবার নৈহাটি এবং ব্যারাকপুরেও দাদাকে 5টা থেকে 7টায় পেয়ে যাচ্ছেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন সকাল দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত, শনিবার হাওড়া বালি দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে প্রত্যেক মাসে 8 থেকে 14 তারিখ সেবকমোড় রত্নভাণ্ডার জুয়েলার্সে, 15 থেকে 19 তারিখ সিটি সেন্টার রত্নভাণ্ডার জুয়েলার্সে। প্রত্যেক মাসে দাদাকে কিন্তু আপনারা শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন। আপনাদের সকলের ভালোবাসায় কিন্তু দাদা ইতিমধ্যেই জাতীয় পুরস্কার সম্মানে সম্মানিত হয়েছেন। আপনারা যারা অনুরোধ করতে চাইছেন কিংবা অনুরোধের প্রোগ্রাম দাদার কাছ থেকে জানতে চাইছেন কিংবা শুনতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ করুন 9831707058 নম্বরে, অথবা দাদাকে আপনারা মেল করতে পারেন subrata7070@gmail.com এ। যারা প্রকৃত নিজেদের ভালো চাইছেন, নিজের মানুষটার ভালো চাইছেন, কিংবা পারিপার্শ্বিকে যারা আছেন তাদের ভালো চাইছেন, একমাত্র তারাই শুধু কিন্তু যোগাযোগ করবেন দাদার সাথে। কারণ আপনারা জানেন সুব্রত চক্রবর্তী মানেই কিন্তু জীবনে উন্নতির পথ। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত মতেই কিন্তু দাদা প্রতিকার করে থাকেন, যার প্রতিকার অনবদ্য। আমরা আলোচনায় আসবো দাদা, কিন্তু তার আগে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। নমস্কার। মেয়ের ডেট অফ বার্থ বলুন, মেয়ের নাম বলবেন। সংঘমিত্রা দাস। সংঘমিত্রা 12/3/2002। 12/3/2002। 12/3/2002। হ্যাঁ, সন্ধ্যে 6টা 25। সন্ধ্যে 6টা 25। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। হাওড়া। জন্মস্থান হাওড়া। আচ্ছা, সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষ তিথি, গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, ওর কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? একদম একদম। আচ্ছা, মেয়ে পড়াশোনায় কিন্তু ভালো হবে, খারাপ নয়, কিন্তু কেরিয়ারের শেষ মুহূর্তে এই জায়গায় গিয়ে কিন্তু যেটা দেখা যাবে যে ও কোথাও চাকরি বাকরি পেতে গিয়ে কিন্তু একটা সমস্যা হবে, বুঝতে পেরেছেন? চাকরি বাকরি পেতে গিয়ে সমস্যা হবে, এবং দেখবেন ওর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা যেটা সমস্যা হবে কি, ওর রেজাল্ট সঠিক করে আসতে পারবে না। আপনার মেয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা গরম হবে,
এবং দেখবেন ও গাইনোলজিক্যাল ইস্যুতে অর্থাৎ পেটের সমস্যা, স্ত্রীরোগের সমস্যা এবং মানে যেটা হবে এখন প্রচণ্ড মাথা গরম এবং আপনাদের সঙ্গে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায় মেয়ের। হচ্ছে এগুলো? আমি বলছি প্রথমেই বলে দিয়েছি যে কর্মক্ষেত্রে ওর সমস্যা রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যা ফার্স্ট আমি প্রথমেই বলেছি, সেটা যদি মন দিয়ে শুনতেন যে ওর ক্ষেত্রে শুক্রটা তুঙ্গ রয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে যেটা মেন প্রবলেম লগ্নকেন্দ্রিকগতভাবে বৃহস্পতির ডিগ্রিটা একটু সমস্যা রয়েছে, অর্থাৎ বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান করছে 11 ডিগ্রিতে। তো এই জায়গাটাকে প্রতিকার প্রতিবিধান করা। নবাংশ চাটে ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি বর্গোত্তম অবস্থাতে নেই, চন্দ্র দুর্বল অবস্থাতে রয়েছে। আপনার মেয়ে ছোটখাটো কোনো কিছু কাজ করছে বা করতে পারে, কিন্তু বড় জায়গায় প্রতিষ্ঠা পেতে কিন্তু অনেক সমস্যা হবে। বুঝতে পেরেছেন? ভালো জায়গায় কর্ম পেতে মেয়ের সমস্যা হবে অনেক। মেয়েকে একটু দেখিয়ে নেবেন, কারণ মেয়ের বৃহস্পতি বর্গোত্তম নেই, বৃহস্পতি যথেষ্ট দুর্বল অবস্থাতে রয়েছে। এই জায়গাটার প্রতিকার প্রয়োজন রয়েছে। ঠিক আছে? অনেক ভালো থাকবে। নমস্কার দাদা, যেটা বলছিলেন ত্রিকোণপতি। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আপনারা হয়তো প্রতিষ্ঠা পাচ্ছেন না। তার উপায়টা কি? আপনি কিছুই না, যদি আপনি দেখেন যে আপনার ত্রিকোণপতিতে যদি কিছুভাবে পঞ্চম, নবম এবং লগ্নকেন্দ্রিক স্থানে রবি, বৃহস্পতি বা চন্দ্রের সংযোগ হয়ে থাকে, তাহলে সেই রবি, বৃহস্পতি, চন্দ্রের সঙ্গে কোন নক্ষত্র অবস্থান করছে, সেই নাক্ষত্রিক নক্ষত্র যদি কিছুভাবে নৈসর্গিক অশুভ অবস্থায় থাকে তার প্রতিকার করান, তাহলে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা আসবে। আর একটা ছোট্ট সূত্র বলে দিচ্ছি, কর্মজীবনে যাদের ক্ষেত্রে একদম প্রতিষ্ঠা আসছে না, তারা হয়তো কিছুই করতে পারছেন না, বারবার আপনি ফেলিওর হয়ে যাচ্ছে, বা আপনাদের ক্ষেত্রে অনেক মা বাবারা শুনছেন যে ছেলে মেয়ে কিছুই করতে পারছে না, তাদের কনফিডেন্স লেভেল প্রচণ্ড পরিমাণে লো হয়ে যাচ্ছে, আপনি পঞ্চমপতিকে সাপোর্ট করান। পঞ্চমের পঞ্চমপতি নবমপতিকে সাপোর্ট করান। আবার নবমের পঞ্চম হচ্ছে লগ্নপতিকে সাপোর্ট করান। এই জায়গাগুলোকে যদি একটু ঠিক করা যায়, আপনার সন্তান কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠা আসবে। এবং নবাংশ চার্টগতভাবে বলে দিই, যাদের ক্ষেত্রে নবাংশ চার্টে বৃহস্পতি বর্গোত্তম অবস্থাতে রয়েছে তাদের তো খুব ভালো সুযোগ সুবিধা আসলো। এই নবাংশ চার্টে যদি বৃহস্পতি রাহু কেতু দ্বারা আক্রান্ত হয়, অর্থাৎ রাহু কেতু নক্ষত্র অবস্থান করছে, বা বৃহস্পতি রাহু কেতুর সঙ্গে সহাবস্থান করছে, অথবা শুক্রের সঙ্গে সহাবস্থান করছে, তাহলে কিন্তু তারও প্রতিকার প্রতিবিধান করা অত্যন্ত প্রয়োজন। আর এই প্রতিকার প্রতিবিধান যদি সঠিকগতভাবে করা যায়, আমি মনে করি যে ছেলেটা ভালো কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না, আপনার ছেলে হয়তো গভর্নমেন্ট সার্ভিসের জন্য বারবার ফেলিওর হচ্ছে, তাকে কিন্তু একটা ভালো কর্মের সঙ্গে সংযুক্তিকরণ করা যায়, অর্থাৎ ভালো প্রাইভেট কোম্পানির সঙ্গে কিন্তু সংযুক্তিকরণ করা যায়, এবং সে কর্মজীবনে প্রতিষ্ঠা কিন্তু আসবেই। এই সংযোগটা যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তার জন্য কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিচার এবং বিশ্লেষণ রয়েছে। আজকে প্রোগ্রাম একদমই শেষের মুখে, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখেন, যারা অনুরোধের প্রোগ্রাম করতে চাইছেন, দাদার কাছ থেকে শুনতে চাইছেন, জানতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ করুন 9831707058 নম্বরে, অথবা মেল করতে পারেন সুব্রত 7070@gmail.com এ। জীবনে প্রতিবন্ধকতা আসবে, প্রতি মুহূর্তেই আসবে, কখন আসবে, কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না। সেই বাধা প্রতিবন্ধকতাকে যদি সত্যিকারের দূর করতে চান, এবং যার বাধা প্রতিবন্ধকতা আসছে তার থেকে যদি সরাতে চান, নিজেকে ভালো রাখতে চান, আপনাদের জন্য কিন্তু একমাত্র জায়গা হচ্ছে সুব্রত চক্রবর্তী। আজকে এই সময় একদমই শেষ, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। এবং যাওয়ার আগে শুধু একটা কথাই বলে যাই, যে যাদের কর্মজীবনে আপনার ছেলেদের বা মেয়েদের কর্মজীবনে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কিছুই না, জাস্ট ত্রিকোণপতির প্রতিকার এবং বৃহস্পতির বর্গোত্তমের প্রতিকার। আমি আপনাকে কথা দিচ্ছি, মানে আজকে অন মিডিয়াতে বলে দিচ্ছি, এই প্রতিকার এত সুন্দরভাবে করলে বা তার প্রতিকার যদি সঠিক মতো করা যায়, সেই জাতক এবং জাতিকা কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেই। এটা আমি গর্ব সহকারে এবং গ্রুপ টিভিতে আজকে বলে গেলাম। তো যাদের মনে হচ্ছে যে প্রবলেম রয়েছে, আমি কর্মজীবন একদম পিঠ ঠেকে গেছে, আমি কিছু করতে পারছি না, তারা অবশ্যই কিন্তু একবার যোগাযোগ করো। নবাংশ চার্ট অনুযায়ী বৃহস্পতির বর্গোত্তমের জায়গা, পঞ্চম, নবম এবং লগ্নপতি, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার জীবনে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা আনবেই। সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে কিন্তু বিশেষ কোনো আলোচনা নিয়ে উপস্থিত থাকবো। নমস্কার। সমস্যা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার, হাত ধরুন